প্লেনের মধ্যে সেপারেশন কি করে ক্যালকুলেট করতে হয় সেইটা দেখবো। হ্যাঁ, ধরো তোমার দুটো প্যারালাল ক্রিস্টাল প্লেন রয়েছে। তো এই নিয়ারেস্ট দুটো প্যারালাল প্লেন তাদের মধ্যে সেপারেশন কত সেইটা আমরা কিভাবে বের করতে পারি দেখবো। Let us consider a set of parallel planes which are described by the Miller indices HKL। আর কি বলা হয়েছে? Miller indices describe a set of parallel planes। তো মিলার ইন্ডিসেস গুলো যদি HKL হয় তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে প্লেনটা এক্স অ্যাক্সিস কে কোথায় কাট করবে। আগের দিনের সিম্বল গুলো কিরকম লেখা হয়েছিল? PA, QB, RC, তাই না? ধরা যাক একটা প্লেন ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস গুলোকে এই PA, QB, RC এই পয়েন্টে কাট করে। হ্যাঁ, তাহলে আমরা দেখেছিলাম যে 1/P, 1/Q, 1/R এদের রেশিও নিয়ে আমরা যদি এই স্মলেস্ট ইন্টিজারে জিনিসটাকে রিপ্রেজেন্ট করি তাহলে মিলার ইন্ডিসেস পাওয়া যাবে। কাজে HKL এই ভ্যালুগুলো কি 1/P, 1/Q, 1/R এদের সাথে প্রপোর্শনাল। তাহলে এই প্লেনটা যদি PA পয়েন্টে ইন্টারসেক্ট করে এক্স অ্যাক্সিস কে, QB পয়েন্ট ইন্টারসেক্ট করে ওয়াই অ্যাক্সিস কে, RC পয়েন্ট ইন্টারসেক্ট করে জেড অ্যাক্সিস কে, সেটা ইকুইভ্যালেন্টলি মিলার ইন্ডিসেস এর টার্মে আমরা এরকম ভাবে বলতে পারতাম A/H, Q/K, সরি কিউ নয়, এটা বি, A/H, B/K আর C/L। ইন টার্মস অফ মিলার ইন্ডিসেস যদি আমরা প্লেনটার ইন্টারসেকশন পয়েন্ট গুলোকে বলতাম তাহলে বলবো যে প্লেনটা এক্স অ্যাক্সিস কে A/H, ওয়াই অ্যাক্সিস কে B/K আর জেড অ্যাক্সিস কে C/L এই পয়েন্টে কাট করে। তাহলে রেডিলি আমরা প্লেনের ইকুয়েশনটাকে লিখে ফেলতে পারি। প্লেনের ইকুয়েশনটা কি হবে? একটা প্লেনের ইকুয়েশন কেমন হয় আমরা জানি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন ম্যাথমেটিক্সের। এক্স বাই এক্স কাট প্লাস ওয়াই বাই ওয়াই কাট প্লাস জেড বাই জেড কাট ইকুয়ালস টু 1। তো এক্স কাটটা অলরেডি বললাম A/H, ওয়াই কাটটা বললাম B/K, জেড কাটটা হচ্ছে C/L। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ডেসক্রাইবস দি crystallographic plane which is nearest to the origin। নিয়ারেস্ট টু দি অরিজিন কেন বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তার কারণ HKL এইগুলো তো বেসিক্যালি 1/P, 1/Q, 1/R এর সাথে প্রপোর্শনাল। কাজে যে কোনো একটা নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করতাম তাহলেও এইরকম ভাবে রিলেশনটা হোল্ড করতো। সেই জন্য এটা তোমার বেসিক্যালি নিয়ারেস্ট টু দি অরিজিন যে প্লেনটা সেই প্লেনটাকে ডেসক্রাইব করছে বলা হয়েছে। নাও লেট আস ড্র এ নরমাল ফ্রম দি অরিজিন টু দি প্লেন। অরিজিন থেকে এই প্লেনটার উপর একটা নর্মাল ড্র করো, ছবিতে যেমনটা দেখানো হয়েছে। ধরে নাও এই নর্মালটা হচ্ছে সাম ওপি, নর্মালটা ওপি, এবং এই এর লেন্থটা ধরে নাও সাম ডি। ঠিক আছে, লেন্থ ডি অফ দিস নর্মাল ইজ দ্য স্পেসিং বিটুইন অ্যাডজাসেন্ট প্যারালাল প্লেনস ইন দি সেট। দি ডিরেকশন কোসাইন্স এই ডি ওপি, ওপি যে নর্মালটাকে দেখানো হয়েছে এই ওপি নর্মালটার ডিরেকশন কোসাইন গুলো কি কি হবে? আমরা যদি বলি যে ওপিটা এক্স অ্যাক্সিস এর সাথে আলফা অ্যাঙ্গেল করে, ওয়াই অ্যাক্সিস এর সাথে বিটা অ্যাঙ্গেল করে আর জেড অ্যাক্সিস এর সাথে গামা অ্যাঙ্গেল করে, তাহলে কোসাইন আলফাকে আমরা কিভাবে লিখতে পারি? ডি ডি ডিভাইডেড বাই এক্স কাট, ডি ডিভাইডেড বাই A/H, অর্থাৎ এইচ ডি বাই এ। cos বিটাকে কত লিখতে পারি? cos বিটাকে লিখতে পারি d ডিভাইডেড বাই y কাট অর্থাৎ kd বাই b। আর cos গামাকে লিখতে পারি d ডিভাইডেড বাই z কাট অর্থাৎ nd বাই c। এরকম ভাবে তাহলে আমরা এই নরমালটার ডিরেকশন কোসাইন গুলোকে বের করে ফেলতে পারি। এবার ইউ নো দ্যাট ডিরেকশন কোসাইন্স ফলোজ এ রিলেশন cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়ালস টু 1। ডিরেকশন কোসাইন গুলো এই ধরনের একটা ইকুয়েশনকে ফলো করে, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়ালস টু 1। এবার এই cos আলফা cos বিটা cos গামা DHKL এর টার্মে যেমন পেয়েছিলে সেরকম ভাবে বসিয়ে দাও। ইউ হ্যাভ a স্কয়ার বাই a স্কয়ার প্লাস k স্কয়ার বাই b স্কয়ার প্লাস h স্কয়ার বাই c স্কয়ার ইনটু d স্কয়ার ইকুয়ালস টু 1। অর্থাৎ ডি সেটাকে আমরা এরকম নোটেশনে রিপ্রেজেন্ট করেছি DHKL। সেটাকে তাহলে এইভাবে লিখে ফেলা যায় 1 বাই রুট ওভার অফ h বাই a হোল স্কয়ার প্লাস k বাই b হোল স্কয়ার প্লাস l বাই c হোল স্কয়ার। যদি আমরা একটা কিউবিক ক্রিস্টালের কথা কনসিডার করতাম, একটা কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে এ বি সি তিনটে সমান, তিনটে ল্যাটিস প্যারামিটার সমান, এ বি সি সমান, কাজে DHKL টাকে এরকম ভাবে লিখে ফেলা যেত a বাই রুট ওভার অফ h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l স্কয়ার। এইটাই হচ্ছে জেনারেল এক্সপ্রেশন ফর দি ল্যাটিস প্লেন সেপারেশন। দুটো প্যারালাল প্লেন, এদের যে নিয়ারেস্ট সেপারেশন
বা নিয়ারেস্ট দুটো প্যারালাল প্লেন তাদের মধ্যে যে সেপারেশন, সেই সেপারেশনটা এই ইকুয়েশনটা দ্বারা দেওয়া যায়। এরকম ভাবে আমরা ইন্টারপ্ল্যানার স্পেসিং কে বের করে ফেলতে পারি। এটা অনেক সময় ইন্টারপ্ল্যানার স্পেসিং এইরকম ভাবে বলা হয়। বুঝতে পেরেছো নিশ্চয়ই ক্যালকুলেশনটা? যাই পরে যাই। নেক্সট, ইকুয়েশন অফ দি প্লেন হ্যাভিং মিলার ইন্ডিসেস এইচ কে এল। সেটাও কিন্তু আমি ডিসকাস করেই এলাম। কোন একটা প্লেনের মিলার ইন্ডিসেস যদি দেওয়া থাকে, কোন প্লেনের মিলার ইন্ডিসেস যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা প্লেনের ইকুয়েশনটাকে বের করে ফেলতে পারি। যেমনটা ওই প্রথমেই বললাম, এক্স বাই এক্স কাট ওয়াই বাই ওয়াই কাট প্লাস জেড বাই জেড কাট ইকালস টু ওয়ান। এক্স কাটটা হচ্ছে এ বাই এইচ, ওয়াই কাটটা বি বাই কে, আর জেড কাটটা হচ্ছে সি বাই এল। এরকম ভাবে তাহলে আমি কোন একটা প্লেনে মিলার ইন্ডিসেস বের করে ফেলতে পারি। এটাকে লেখা যেতে পারে অ্যাজ এইচ বাই এ ইন্টু এক্স প্লাস কে বাই বি ইন্টু ওয়াই প্লাস এল বাই সি ইন্টু জেড ইকালস টু ওয়ান। যেহেতু আমাদের প্লেনের ইকুয়েশন রয়েছে, আই ক্যান ফাইন্ড আউট দি নর্মাল টু দি প্লেন। এই প্লেনটার সাথে নর্মাল ডিরেকশনটাকে বের করে ফেলতে পারি। মনে আছে তোমাদের নিশ্চয়ই? এটা বেসিক্যালি একটা অ্যাপ্লিকেশন অফ ভেক্টর অ্যালজেব্রা, যেটা সেমিস্টার 1 কোর্সেই তোমরা পড়ে এসেছো। Given the equation of a plane, you can readily determine the normal to the plane. কিভাবে বের করতে হয়? বেসিক্যালি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বের করো, গ্র্যাড এফ বের করো, আর সেইটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দাও। এই যে ইকুয়েশনটা, এখান থেকে গ্র্যাড এফ বের করো, করে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দাও। এরকম ভাবে তাহলে আমরা নর্মাল টু দি প্লেন এই ডিরেকশনটাকে বের করে ফেলতে পারি। ওকে, again you can simplify the expression for a cubic structure. কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে এ বি সি তিনটে সমান, তাহলে এক্সপ্রেশনটা রিডিউসড হয় টু দিস ফর্ম এইচ আই ক্যাপ প্লাস কে জে ক্যাপ প্লাস এল কে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার অফ এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল স্কয়ার। একদম সিমিলার একটা নলেজ অ্যাপ্লাই করতে পারো টু ডিটারমাইন দি অ্যাঙ্গেল বিটুইন দি নর্মালস টু টু প্লেন। হ্যাঁ, দুটো দুটো প্লেন রয়েছে, সেই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কত সেটাকেও বের করে ফেলতে পারো। হ্যাঁ, ধরা যাক প্রথম প্লেনটা একটা প্লেন described by the Miller indices H1 K1 L1, আর একটা প্লেন described by the Miller indices H2 K2 L2। তাহলে দুটো প্লেনের সাথে নর্মাল ডিরেকশনটাকে বের করে ফেলা যাক আগের অ্যাপ্রোচটা ফলো করে, যেটা আমরা দেখে এলাম। যদি কিউবিক স্ট্রাকচার ধরে নিই, তাতে করে এক্সপ্রেশনটা একটু সহজে লেখা যায়। এন ওয়ান সমান এইটা। একই রকম ভাবে অন্য প্লেনটার ক্ষেত্রে নর্মালটা কত হবে? এই যে এন টু ক্যাপ। এবার এদের মধ্যে ডিরেকশনটাকে বের করে ফেলো। জাস্ট যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে কোসাইন থিটা ইজ সিম্পলি এন ওয়ান ক্যাপ ইন্টু এন ওয়ান ক্যাপ ডট এন টু ক্যাপ। এই দুটো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়ে নাও to obtain the value as h1 h2 plus k1 k2 plus l1 into divided by this thing। এরকম ভাবে আমরা তাহলে দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলকেও বের করে ফেলতে পারি। এগুলো একটা প্রবলেম হিসাবে নিও। বলো কোথাও ডাউট থাকলে। নেই তো? নেক্সট, এখানে কতগুলো তোমার কিউবিক স্ট্রাকচার এই যে আমরা দেখে এসেছি আগে, সিম্পল কিউবিক স্ট্রাকচার, বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার, ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার। এই স্ট্রাকচার গুলোর ক্ষেত্রে তোমার এই প্লেন গুলোর মধ্যে যে সেপারেশন, সেটাকে কি করে বের করা যায়। হ্যাঁ, আমি দুটো একটা এক্সপ্লেন করছি, দেখো। 100, এই যে প্লেনটা 100 প্লেন বলতে কোনটা বোঝায় সেটা তোমরা জানো। এখানে যেটাকে দেখানো হয়েছে, এই যে প্লেনটাকে মার্ক করা রয়েছে সেইটা, রাইট? এটা 100 প্লেন। এর নিয়ারেস্ট এই এই যে প্লেনটা, এই প্লেনটা বেসিক্যালি কি? এই প্লেনটা বেসিক্যালি তোমার ওয়াই জেড প্লেন, যেটা কিনা লোকেটেড অ্যাট এক্স ইকুয়ালস টু 1। এর সাথে প্যারালাল নিয়ারেস্ট প্লেনটা কোথায় রয়েছে? এর সাথে প্যারালাল নিয়ারেস্ট প্লেনটা সেটাও কিনা একটা ওয়াই জেড প্লেন, বাট দিস ইজ লোকেটেড অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এক্স ইকুয়ালস টু 0 তে ওয়াই জেড প্লেনটা, এর অপোজিট সারফেসটার কথা কনসিডার করো। তো এই দুটো প্লেনের মধ্যে সেপারেশন কত? এটা তো আমরা ছবি থেকেই বুঝতে পারছি, বা স্ট্রাকচারটা থেকেই জানি যে দুটো প্লেনের মধ্যে সেপারেশনটা হচ্ছে এ। বাট চেক দ্যাট ইউর ফর্মুলা ওয়ার্কস নাইসলি। এইচ ইকুয়ালস টু 1, কে ইকুয়ালস টু 0, এল ইকুয়ালস টু 0। এই এক্সপ্রেশনে সেটা বসিয়ে দাও, বসিয়ে দিয়ে দেখো ডিএইচ কে এল এই ভ্যালুটা এ এর সাথে সমান হবে। ডিএইচ কে এল এই ভ্যালুটাকে যদি ক্যালকুলেট করো, অ্যাজ এক্সপেক্টেড ইট ইজ ইকুয়াল টু এ।
নেক্সট কনসিডার অ্যানাদার প্লেন। এইগুলোর ক্ষেত্রে জিনিসটা আরেকটু কমপ্লিকেটেড, সেগুলো তোমরা নিজেরা ভাবনা চিন্তা করে দেখো। এই এই যে প্লেনটাকে দেখানো হয়েছে 110, একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার। সিম্পল কিউবিক স্ট্রাকচারে 110 যে প্লেনটা, সেই প্লেনটা বেসিক্যালি এই যে এখানে দেখানো হয়েছে, দেখো। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই যে এই জায়গাগুলো দিয়ে যেটা যাচ্ছে সেই প্লেনটাকে দেখানো হয়েছে। হ্যাঁ, এখন এর সাথে নিয়ারেস্ট যে প্যারালাল প্লেন সেটা কোন পয়েন্ট দিয়ে পাস করে বলতে পারবে? কোনো আইডিয়া? এর সাথে প্যারালাল নিয়ারেস্ট প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করবে? কোনো আইডিয়া? স্যার অরিজিন দিয়ে। অরিজিন দিয়ে পাস করবে। বেশ, আর আর কোনো রেসপন্স অন্য কারো থেকে? অরিজিন দিয়ে পাস করবে, ঠিকই বলেছ, ঠিকই বলেছ। আর পয়েন্ট দিয়ে বলতে পারবে? অরিজিন দিয়ে যদি পাস করে তাহলে তাহলে দেখো এই 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 পয়েন্টটা দিয়েও পাস করবে, তাই না? এই পয়েন্টটা দিয়েও পাস করবে। এরকম আরেকটা প্যারালাল প্লেনের কথা ভাবতে পারি। হ্যাঁ, এই যে প্লেনটা এখানে দেখানো হয়েছে, এরকম আরেকটা প্যারালাল প্লেনের কথা ভাবতে পারি দ্যাট পাসেস থ্রু দিস পয়েন্ট। হয়েছে? তো তাহলে এই দুটো প্লেনের মধ্যে সেপারেশন দেখে কি মনে হচ্ছে, ছবিটা দেখে কি মনে হচ্ছে, দুটো প্লেনের মধ্যে সেপারেশন সত্যি? স্যার এখানে 110 ডায়াগোনাল ডিস্টেন্সটা। দেখি। হ্যাঁ বলো, আরেকটু পরিষ্কার করে বলো। ডায়াগোনাল ডিস্টেন্স তার হাফ, তাই না? তার হাফটা, হ্যাঁ স্যার। ডায়াগোনাল ডিস্টেন্স তার হাফ, তার মানে কি a/√2, হ্যাঁ রাইট? হ্যাঁ। a/√2 এই ফর্মুলায় বসিয়ে দাও। এই ফর্মুলায় h ভ্যালু বসাও 1, k ভ্যালু বসাও 1, l ভ্যালু বসাও 0। ইউ উইল হ্যাভ দি অ্যান্সার অ্যাজ a/√2। ওকে, এরকম ভাবে তাহলে আমরা এই জিনিসগুলোকে বের করে ফেলতে পারবো। হ্যাঁ, দুটো ল্যাটিস প্লেন, দুটো প্যারালাল প্লেন, নিয়ারেস্ট দুটো প্যারালাল প্লেন, তাদের মধ্যে সেপারেশনটা কত সেটা আমরা এই ফর্মুলাটা কাজে লাগিয়ে বের করে ফেলতে পারি। ন্যাচারালি ফর্মুলাটা সিম্পল হবে যদি কিউবিক স্ট্রাকচারের কথা কনসিডার করি। অন্য স্ট্রাকচারের ক্ষেত্রে ফর্মুলাটা একটু কমপ্লিকেটেড। এটাই। হ্যাঁ, বাকি প্লেনগুলোর জন্য নিজেরা স্টাডি করে দেখো। এই মিলার ইন্ডিসেস নিয়ে যেগুলো বলার ছিল সেগুলো শেষ। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আমরা এবার পরের টপিকে যাব। নেই তো? ওকে, নেক্সট লেট আস ডিসকাস অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, রেসিপ্রোকাল ল্যাটিস। হ্যাঁ, রেসিপ্রোকাল ল্যাটিস বলতে কি বোঝায় সেটা দেখো, কনসেপ্টটা একটু ক্রিটিক্যাল। আমরা ধরো ব্রেভেস ল্যাটিস নিয়ে শুরু করলাম। হ্যাঁ, ব্রেভেস ল্যাটিস নিয়ে শুরু করলাম, আমরা দেখেছি ব্রেভেস ল্যাটিসকে সে কোনো একটা ভেক্টর আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, তার নির্দিষ্ট কিছু ট্রান্সলেশনাল সিমেট্রি, কিছু পিরিয়ডিসিটি, এইগুলো থাকতে হবে, তবেই সেটা ব্রেভেস ল্যাটিসকে রিপ্রেজেন্ট করবে। তো রেসিপ্রোকাল ল্যাটিস বলতে কি বোঝায়? রেসিপ্রোকাল ল্যাটিস ইজ বেসিক্যালি এ সেট অফ অল ওয়েভ ভেক্টরস দ্যাট গিভ প্লেন ওয়েভস অফ দি ফর্ম e to the power I g dot r। আমরা ধরো একটা ওয়েভ ভেক্টর জি এর কথা কনসিডার করলাম, একটা ওয়েভ ভেক্টর জি এর কথা কনসিডার করলাম, যাতে করে ই টু দি পাওয়ার আই জি ডট আর এইরকম ধরনের একটা প্লেন ওয়েভ পাওয়া যায় উইথ পিরিয়ডিসিটি অফ দি ব্রেভেস ল্যাটিস। ধরো ব্রেভেস ল্যাটিসের যে পিরিয়ডিসিটি সেইটা হচ্ছে সাম আর, ব্রেভেস ল্যাটিস ইজ গিভেন বাই পয়েন্টস আর। তাহলে এই রেসিপ্রোকাল ল্যাটিসটাকে কিভাবে ডিফাইন করা যায়? এই রিলেশনটা দিয়ে, ই টু দি পাওয়ার আই জি ডট আর প্লাস আর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই জি ডট স্মল আর। এটাই হচ্ছে ব্রেভিস ল্যাটিসের ডেফিনিশন। এই রেসিপ্রোকাল ল্যাটিসের ডেফিনিশন বেসিক্যালি। এখানে কনভেনশনটা কি বা এখানে ফর্মালিজমটা কি করা হচ্ছে, যে একটা অ্যাপ্রোচ অফ ডেসক্রিপশন থেকে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ অফ ডেসক্রিপশনে যাচ্ছে। একটা ক্রিস্টাল স্ট্রাকচারকে তোমার ডিরেক্ট স্পেসে ডিফাইন করা রয়েছে। একটা ক্রিস্টাল স্ট্রাকচারকে ডিরেক্ট স্পেসে ডিফাইন করা রয়েছে বাই সাম পয়েন্টস এ আর। অর্থাৎ আমরা যদি একটা এরকম ব্রেভেস ল্যাটিসের কথা কনসিডার করি, এই আর ভেক্টরটা পরপর কি হচ্ছে, পিরিয়ডিসিটি অ্যাপিয়ার করছে। আর ভেক্টর পরপর পিরিয়ডিসিটি অ্যাপিয়ার করছে। ঠিক আছে, এখন অল্টারনেটিভলি আমি এমন কোন একটা ভেক্টর জি এর কথা কনসিডার করতে পারতাম such that it satisfies this relation e to the power I g dot r plus r equals to e to the power I g dot small r। তাহলে এই যে জি ভেক্টরটা that will define the reciprocal ল্যাটিস ভেক্টর।
G vector corresponds to the reciprocal lattice points. The reciprocal lattice is also a Bravais lattice. কোন একটা Bravais ল্যাটিসের রেসিপ্রোকাল ল্যাটিস যদি বের করি সেটাও কিন্তু একটা Bravais ল্যাটিস হবে। আমরা কতগুলো এক্সাম্পল দেখাবো। আমরা দেখাবো যে সিম্পল কিউবিক স্ট্রাকচার যেটা Bravais ল্যাটিস স্পেসে ডিফাইন করা রয়েছে সেটাকে যদি রেসিপ্রোকাল স্পেসে ডিফাইন করা হয়, রেসিপ্রোকাল ল্যাটিস বের করা হয়, সেটাও সিম্পল কিউবিক স্ট্রাকচারই হবে। অন দি আদার হ্যান্ড আমি যদি একটা বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার Bravais স্পেসে ডিফাইন করে থাকি, রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে সেইটা ফেস সেন্টার কিউবিক হবে। এবং ঠিক উল্টোটা, ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচারটাকে যদি Bravais ল্যাটিস স্পেসে ডিফাইন করে দেওয়া থাকে, রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে এইটা একটা বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার অ্যাজিউম করবে। ভেক্টর ইন ল্যাটিস স্পেস, ডিরেক্ট ল্যাটিস স্পেস, সেখানে একটা ভেক্টরকে আমরা এরকম ভাবে ডিফাইন করে দেখেছি যে তোমার এই প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর গুলো যদি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর হয়, তাহলে যে কোনো একটা ভেক্টর আর কে আমরা এরকম ভাবে লিখে ফেলতে পারি এজ সিম্পল ট্রান্সলেশন পি এ ভেক্টর প্লাস কিউ বি ভেক্টর প্লাস আর ইন্টু সি ভেক্টর। এই রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে যদি কোনো একটা ভেক্টরকে ডিফাইন করতে হয়, ইকুইভ্যালেন্ট ভেক্টর জিটাকে যদি ডিফাইন করতে হয়, দ্যাটস হাউ উই ক্যান ডিফাইন। এরকম ভাবে আমরা ডিফাইন করতে পারি এল ইন্টু এ স্টার প্লাস এম ইন্টু বি স্টার প্লাস এন ইন্টু সি স্টার, যেখানে এ স্টার, বি স্টার, সি স্টার এইগুলো বেসিক্যালি রেসিপ্রোকাল প্রিমিটিভ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। এ স্টার, বি স্টার, সি স্টার এগুলো রেসিপ্রোকাল প্রিমিটিভ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। এখানে দেখো রিলেশনটা কিরকম, রিলেশনটা হচ্ছে এরকম, এই যে রেসিপ্রোকাল ভেক্টর এ আই স্টার আর তোমার ডিরেক্ট ভেক্টর এ জে, এদের যদি আমরা ইনার প্রোডাক্ট নিই এ আই স্টার ডট এ জে, এইটা কিনা 2 পাই ডেল আই জে এইটার সাথে সমান। অর্থাৎ এ জে বলতে আমরা কি বলতে চাইছি, এ জে বলতে এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এইগুলোকে বলতে চাইছি। আর এ আই স্টার বলতে কি বলতে চাইছি, এ স্টার, বি স্টার, সি স্টার এই যে রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে প্রিমিটিভ ভেক্টর সেইগুলোকে বোঝাতে চাইছি। এদের মধ্যে রিলেশনটা কিরকম, এ স্টার, বি স্টার, সি স্টার কিভাবে এবিসির সাথে ডিপেন্ড করে, এইরকম একটা রিলেশন ফলো করে। কিরকম, এ স্টার ইকুয়ালস টু 2 পাই ইন্টু বি ক্রস সি ডিভাইডেড বাই এ ডট বি ক্রস সি, বি স্টার ইকুয়ালস টু 2 পাই সি ক্রস এ ডিভাইডেড বাই এ ডট বি ক্রস সি, আর সি স্টার ইকুয়ালস টু 2 পাই এ ক্রস বি ডিভাইডেড বাই এ ডট বি ক্রস সি। তোমরা সেমিস্টার ওয়ানে ভেক্টরে যখন রেসিপ্রোকাল ভেক্টরস পড়েছিলে খেয়াল করে দেখো, আমরা এইরকম ভাবে রেসিপ্রোকাল ভেক্টরকে ডিফাইন করেছিলাম। সেখানে অবশ্য 2 পাই ফ্যাক্টরটা ছিল না। 2 পাই ফ্যাক্টরটা ছিল না, এই 2 পাই ফ্যাক্টরটা বেসিক্যালি তোমার এই পিরিয়ডিসিটি প্লেন ওয়েভের কনসেপ্টটাকে নিয়ে আসার জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে। এছাড়া আর অন্য কোনো কারণ নেই। যদি বি এ বি সি ডিরেক্ট ভেক্টর গুলো দেওয়া থাকে, সেখান থেকে আমরা তাহলে এই রেসিপ্রোকাল ভেক্টর গুলোকে ডিফাইন করে ফেলতে পারি। ওকে, এবার এই বিভিন্ন রকম ক্রিস্টাল স্ট্রাকচার গুলোর ক্ষেত্রে দেখা যাক রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর বা রেসিপ্রোকাল ল্যাটিস স্ট্রাকচারটা কেমন হয়। বিভিন্ন রকম ডিরেক্ট ল্যাটিস, ডিরেক্ট ব্রেভিস ল্যাটিসের ক্ষেত্রে রেসিপ্রোকাল ল্যাটিস স্ট্রাকচারটা কেমন হয় সেটা দেখা যাক। সিম্পল কিউবিক স্ট্রাকচার, আমরা এতদিন পর্যন্ত যে স্ট্রাকচারটাকে সিম্পল কিউবিক হিসেবে পড়ে এসেছি ডিরেক্ট ল্যাটিস স্পেসে, দেখা যাক সেটাকে যদি রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে দেখতাম সেটা কেমন হতো। তো প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর গুলো কি কি এখানে, একটা কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে ট্রান্সলেশন ভেক্টর গুলো হচ্ছে এরকম এ আই ক্যাপ, বি জে ক্যাপ আর সি কে ক্যাপ। কিউবিক স্ট্রাকচার যেহেতু এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, তার একটা ইউনিট সেলের ভলিউম কত হয়, একটা ইউনিট সেলের ভলিউম ইজ গিভেন বাই এ ডট বি ক্রস সি, ভলিউম অফ ইউনিট সেল ইজ গিভেন বাই এ ডট বি ক্রস সি। এবার এ বলতে কি বোঝানো হচ্ছে, এ বলতে এ আই ক্যাপ, বি বলতে কি এ ইন্টু জে ক্যাপ, আর সি বলতে এ ইন্টু কে ক্যাপ। অর্থাৎ তোমার বেসিক্যালি এইরকম একটা ভেক্টর প্রোডাক্ট আই ডট জে ক্রস কে ক্যাপ করলে কত হয়, এটা 1। তো এ কিউ, এটা ন্যাচারাল না, মানে একটা ইউনিট সেল বলছি, সেই ইউনিট সেলের যদি তোমার এ হয়, এটা অনেক সময় প্রিমিটিভ সেলও বলা হয়। যদি তোমার হাইটটা এ হয়, ন্যাচারালি এর ভলিউমটা এ কিউবই হবে। তো এবার এইগুলোকে ট্রান্সলেট করা যাক, রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরে ট্রান্সলেট করা যাক। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর গুলো তো জানি, তাহলে এ স্টার, বি স্টার, সি স্টার কত হয় এইগুলোকে ক্যালকুলেট করো। এ স্টার, ইউজ দি ডেফিনিশন, এ স্টার সমান কত বললাম, 2 পাই ইন্টু বি ক্রস সি ডিভাইডেড বাই
a ডট b ক্রস c, a ডট b ক্রস c অলরেডি বের করে ফেলেছি, টু বি a কিউব, b ক্রস c এটাকে ইভ্যালুয়েট করো, a স্কয়ার ইনটু j ক্যাপ ক্রস k ক্যাপ, j ক্যাপ ক্রস k ক্যাপ মিন্স i ক্যাপ, তাহলে a স্টার এই ভেক্টরটা হয় 2 পাই বাই a ইনটু i ক্যাপ। একদম একই রকম ভাবে ইউ ক্যান শো b স্টার ইকুয়ালস টু 2 পাই বাই a ইনটু j ক্যাপ আর c স্টার ইকুয়ালস টু 2 পাই বাই a ইনটু k ক্যাপ। তাহলে দেখতে পাচ্ছ যে রেসিপ্রোকাল স্পেসে যে প্রিমিটিভ ভেক্টর গুলো, সেই ভেক্টর গুলোর ম্যাগনিটিউড কিন্তু সমান। এই যে 2 পাই বাই a, 2 পাই বাই a, 2 পাই বাই a, আর ডিরেকশন গুলো তোমার মিউচুয়ালি পারপেন্ডিকুলার, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। সিম্পল কিউবিকের ক্ষেত্রে যেমনটা ছিল ঠিক একই রকম। তাহলে এই স্ট্রাকচারটা কি সিম্পল কিউবিক স্ট্রাকচার কি রিপ্রেজেন্ট করে? অর্থাৎ আমরা কনক্লুড করতে পারি যে reciprocal lattice of simple cubic structure is also a simple cubic। হ্যাঁ, যেটাকে আমরা ব্র্যাভেস স্পেসে দেখছি, ব্র্যাভেস স্পেসে যে স্ট্রাকচারটাকে আমরা সিম্পল কিউবিক হিসাবে দেখছি, রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে দেখলেও সেটা সিম্পল কিউবিক হিসাবেই অ্যাপিয়ার করবে, বাট উইথ দি ল্যাটিস কনস্ট্যান্ট 2 পাই বাই a। ন্যাচারালি ভলিউমটা কত হবে? ভলিউমটা যদি ক্যালকুলেট করো, এইটার কিউব 2 পাই বাই a হোল কিউব। এরকম ভাবে তাহলে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস স্ট্রাকচার একটা সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয় সেটাকে বের করতে পারি। ঠিক আছে, পারছো? স্যার, ফলো করতে পারছো? হ্যাঁ, বলো বলো। স্যার ওয়েভ ভেক্টর দিয়ে যে রেসিপ্রোকাল ল্যাটিস কি ডিফাইন করলেন, এখানটা একটু রিপিট করবেন? হ্যাঁ, কি কি রকম রিপিট চাইছো বলো, কোন জিনিসটা জানতে চাইছো? মানে স্যার, যেটা বললেন যে একটা সিম্পল কিউবিকের ক্ষেত্রে কোনো পয়েন্ট যদি ডিফাইন করা হতে স্যার আর দিয়ে, তাহলে ই হুম, টু দি পাওয়ার আই জি ডট আর প্লাস স্মল আর প্লাস ক্যাপিটাল আর ভেক্টর ইকুয়াল টু হ্যাঁ, ই টু দি দেখো পাওয়ার দেখো এই দেখো জায়গাটা। মানে এইটা তো মোটামুটি ভাবে কনভিন্সড যে আমরা বেসিক্যালি ডেসক্রিপশনের যে প্ল্যাটফর্মটা সেটাকে চেঞ্জ করতে চাইছি। আমরা ব্র্যাভেস স্পেসে যেভাবে ডেসক্রাইব করেছিলাম, এখন একটা ডিফারেন্ট স্পেসে ডিফারেন্ট ফর্মালিজমে এই ল্যাটিস স্ট্রাকচারটাকে ডেসক্রাইব করতে চাইছি। এবার এই রুলটা কি, মানে হোয়াট ইজ দি ট্রান্সফরমেশন রিলেশন? ট্রান্সফরমেশন রিলেশনটা কি? আমরা বেসিক্যালি কি তোমার একটা স্পেস থেকে আরেকটা স্পেসে যাচ্ছি, ট্রান্সফর্ম করছি, তাই না? অনেক সময় তুমি ধরো কোন একটা ফাংশনকে যখন রিপ্রেজেন্ট করি, সে সে ওয়েভ ফাংশন, কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? কনভেনশনালি, অন্তত যখন আমরা শুরু করেছিলাম কিভাবে রিপ্রেজেন্ট করেছিলাম ওয়েভ ফাংশনটাকে? অ্যাজ ফাংশন অফ পজিশন এন্ড টাইম, রাইট? আমরা বলেছিলাম যে অল্টারনেটিভলি ইট কুড বি রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ মোমেন্টাম এন্ড টাইম। ওয়েভ ফাংশনটাকে মোমেন্টাম আর টাইমের ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করা যেতে পারতো। তো এবার ন্যাচারালি সেখানে একটা প্রশ্ন আসবে যে গিভেন গিভেন সাই এক্সটি হাউ ক্যান ইউ গেট সাই পিটি, ফাই পিটি? সাই এক্সটি যদি তোমাকে দেওয়া থাকে, তুমি ফাই পিটি কি করে পেতে পারো? ইউ নিড টু ইউজ এ ট্রান্সফরমেশন রিলেশন। তোমার একটা ট্রান্সফরমেশন রিলেশন দরকার। ইউ রিমেম্বার দ্যাট উই ইউজ দি ফুরিয়ার ট্রান্সফরমেশন, রাইট? আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে পজিশন স্পেস ওয়েভ ফাংশনটাকে মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশনে কনভার্ট করেছি। তো এইখানেও একদম মানে সিমিলার একটা জিনিস আর কি, একটা জিনিসকে ডেসক্রাইব করছি ডিরেক্ট স্পেসে, সেই নলেজটা আমাদের রয়েছে। এবার এটাকে যদি একটা অন্যরকম ভাবে ডেসক্রাইব করতে হয়, রেসিপ্রোকাল স্পেসে ডেসক্রাইব করতে হয়, তাহলে হোয়াট উইল বি দি ট্রান্সফরমেশন রিলেশন? এই যে জিনিসটা, এইটা বেসিক্যালি তোমার ট্রান্সফরমেশন রিলেশন। হ্যাঁ, এটাই বেসিক্যালি ট্রান্সফরমেশন রিলেশন। এখানে দেখো আমরা দুটো ভেক্টরের কথা বলছি, একটা হচ্ছে জি ভেক্টর আর একটা আর ভেক্টর, রাইট? একটা ক্যাপিটাল জি ভেক্টর, একটা ক্যাপিটাল আর ভেক্টর। আমরা যদি এইটা ট্রান্সফরমেশন রিলেশন বলি, তাহলে এফেক্টিভলি এটা কি ইমপ্লাই করছি? টু দি পাওয়ার আই জি ডট আর ইকুয়ালস টু 1, ইজ নট ইট? মানে তাই দাঁড়াচ্ছে তো নাকি? এই যে ই টু দি পাওয়ার আই জি ডট আর কে স্মল আর ইনটু ই টু দি পাওয়ার আই জি ডট ক্যাপিটাল আর। তো তাহলে ই টু দি পাওয়ার আই জি ডট আর ইকুয়ালস টু 1। এইটাই হচ্ছে তোমার রিলেশন। এখান থেকে দেখতে পাচ্ছ যে পিরিয়ডিসিটিটা তাহলে মেনটেন্ড হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে যে জি ভেক্টরটা গিভ দি প্লেন ওয়েভ উইথ পিরিয়ডিসিটি অফ দি ব্রেভিয়াস ল্যাটিস। অর্থাৎ এই স্মল এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা তোমার একটা প্লেন ওয়েভকে ডেসক্রাইব করছে। এখানে যদি স্মলার এর পরিবর্তে ক্যাপিটাল আর লিখতাম, তাহলে ভ্যালুটা কত? 1 হতো। অর্থাৎ জি ভেক্টরটাকে আমরা এমন ভাবে ডিফাইন করছি যাতে করে ব্র্যাভিস ল্যাটিস স্পেসের যে পিরিয়ডিসিটিটা রয়েছে, প্লেন ওয়েভ ফর্মালিজমে সেই পিরিয়ডিসিটিটা রিটেন্ড হয়।
e to the power I g dot r equals to 1 হয়। ক্যাপিটাল আরটা হচ্ছে ব্রেভেজ ল্যাটিস স্পেসে ডিফাইন্ড একটা ভেক্টর, আর তার কনজুগেট ভেক্টরটা হচ্ছে জি। স্যার তাহলে রেসিপ্রোকাল ল্যাটিসটা কি অন্য একটা ল্যাটিস স্পেসকে ডিফাইন করা হচ্ছে নাকি? অন্য একটা ফর্মালিজমে, অন্য একটা ডিফারেন্ট ভেক্টরের টার্মে, অন্য সেট অফ ডিফারেন্ট ভেক্টরের টার্মে রিপ্রেজেন্ট করছো। যেমন যেটা বললাম এক্সাম্পল হিসাবে, তোমায় ওয়েভ ফাংশনটাকে তুমি পজিশনের ফাংশন হিসাবে রিপ্রেজেন্ট করছো, কিন্তু অল্টারনেটিভলি তুমি তো এটাকে মোমেন্টামের ফাংশন হিসেবেও রিপ্রেজেন্ট করতে পারতে। একটা কি আমরা বলি পজিশন স্পেস ওয়েভ ফাংশন, আরেকটা ক্ষেত্রে বলি মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশন। একই সিস্টেমকে ডেসক্রাইব করছি, সেটা আমি পজিশন স্পেসে করতে পারি, সেটাকে আমি মোমেন্টাম স্পেসে করতে পারি। ঠিক এইরকমই একটা ক্রিস্টাল স্ট্রাকচারকে আমরা ডেসক্রাইব করছি, সেটাকে আমরা এরকম ডিরেক্ট ল্যাটিস স্পেসে, ব্রেভেজ ল্যাটিস স্পেসে ডেসক্রাইব করতে পারি, অল্টারনেটিভলি রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে ডেসক্রাইব করতে পারি। ঠিক আছে? যদি আমাকে হ্যাঁ স্যার। ওয়েভ ফাংশনটাকে যদি পজিশন স্পেসে ডেসক্রাইব করতে হয়, তাহলে এক্সটা হচ্ছে আমার ভেরিয়েবল। অন দি আদার হ্যান্ড যদি মোমেন্টাম স্পেসে ডেসক্রাইব করতে হয়, তাহলে মোমেন্টামটা হচ্ছে ভেরিয়েবল। ঠিক, পজিশন আর মোমেন্টাম দুটো আলাদা জিনিস, দুটো আলাদা ভেক্টর। একই রকম ভাবে এখানেও দেখো, ব্রেভেজ ল্যাটিস স্পেসে যখন ডেসক্রাইব করছি, উই আর টেকিং দি হেল্প অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। যখন আমরা রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে ডিফাইন করছি, উই আর টেকিং দি উই আর ইউজিং দি ভেক্টরস এ স্টার, বি স্টার, সি স্টার। ঠিক আছে? এটা এটা বেসিক্যালি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ অফ ডেসক্রিপশন, একটা আলাদা স্পেস যার রেসপেক্টে আমি ডেসক্রাইব করছি। ওই কোয়ান্টাম মেকানিক্স ওয়েভ ফাংশনে যেমন পজিশন স্পেস, মোমেন্টাম স্পেসের এক্সাম্পলটা দিলাম, এখানেও তাই একটা ক্রিস্টাল স্ট্রাকচারকে স্টাডি করছি, আইদার এই ডিরেক্ট ল্যাটিস স্পেসে বা রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আহ, আরেকটা কোয়েশ্চেন তোমরা করতে পারতে যে কেন এরকম দরকার ছিল, দরকারটা কি, এরকম রেসিপ্রোকাল স্পেসে ডেসক্রাইব করার দরকার কি ছিল? মনে হচ্ছে না এরকম কোনো কোয়েশ্চেন? যেমন ছিল সেটা থাকলেই তো হতো, রেসিপ্রোকাল স্পেসে ডিফাইন করার কি দরকার ছিল? আরেকটু ঢোকো সাবজেক্টের ভিতরে, যখন আমি ওই এটাতে যাব, ব্রিলওয়াজনের কনসেপ্টটাতে যাব। ব্রিলওয়াজন কথাটা শুনেছো, কিন্তু ব্রিলওয়াজনের কনসেপ্টটা এখনো ডিসকাস করা হয়নি। তো ব্রিলওয়াজনের কনসেপ্টে যখন ঢুকবো, সেখানে নিশ্চয়ই এই আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হবে যে কি দরকার ছিল একটা ক্রিস্টাল স্ট্রাকচারকে ল্যাটিস স্পেসে ডিফাইন করা। চলো, তো এইটা তাহলে ক্লিয়ার হয়েছে যে একটা সিম্পল কিউবিক স্ট্রাকচারে যদি আমরা রেসিপ্রোকাল ল্যাটিস বের করি, সেটাও সিম্পল কিউবিকই হবে। পরে আরো দুটো এই রয়েছে, স্ট্রাকচারকে দেওয়া রয়েছে। ধরো বিসিসি স্ট্রাকচার, হ্যাঁ, এই বিসিসি স্ট্রাকচারটাকে আমাদের এই ডিরেক্ট ল্যাটিস স্পেস বা এতে ডিফাইন করে দেওয়া রয়েছে, ব্রেভেজ ল্যাটিস স্পেসে ডিফাইন করা আছে, কেমন? তো এই স্ট্রাকচারটাকে যদি আমরা রেসিপ্রোকাল স্পেসে ডিফাইন করতাম, তাহলে কেমন হতো? তো এক্ষেত্রে যে প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর, একটা বিসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর, সেইগুলোকে দেখানো হয়েছে অ্যাজ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এখান থেকে যদি দেখো, তাহলে দেখো এ ভেক্টর মানে এটা বেসিক্যালি এ প্রাইমার, এ প্রাইম দিয়ে ডিনোট করা রয়েছে। এই যে এ প্রাইম, এই এ প্রাইম ভেক্টরটা হচ্ছে এ বাই টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এ বাই টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, বি প্রাইম সমান এ বাই টু মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর সি প্রাইম সমান এ বাই টু আই মাইনাস জে প্লাস কে ক্যাপ। কিভাবে এটাকে বের করা হয়েছে দেখো, কোনো একটা ইউনিট সেলের একটা কর্নার অ্যাটমকে অরিজিন হিসাবে নাও, কোনো ইউনিট সেলের একটা কর্নার অ্যাটমকে অরিজিন হিসাবে নাও। খেয়াল করে দেখো, এর যে একটা বডি সেন্টার কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে, একটা বডি সেন্টার কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে নিয়ারেস্ট নেবার যে ডিস্টেন্স, হ্যাঁ, এই পয়েন্টার রেসপেক্টে যদি দেখি, এটাকে যদি অরিজিন বলি, নিয়ারেস্ট নেবার ডিস্টেন্স বা নিয়ারেস্ট নেবার যে অ্যাটম, সেইগুলো কোথায় রয়েছে? সেইগুলো তোমার এই এই ইউনিট সেলের মাঝখানে একটা রয়েছে, এই ইউনিট সেলের মাঝখানে একটা রয়েছে, আর এই ইউনিট সেলের মাঝখানে একটা রয়েছে। এই যে তিনটে পয়েন্ট আমি মার্ক করেছি, এই তিনটে পয়েন্ট
এই অরিজিনের রেসপেক্টে, এই পয়েন্টার রেসপেক্টে নিয়ারেস্ট নেবার অ্যাটমকে রিপ্রেজেন্ট করছে। এবং আরো যদি কেয়ারফুলি দেখো, ছবিটাতে যথেষ্ট সুন্দরভাবে দেখানো রয়েছে এই তিনটে ডিরেকশন কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তো একটাকে আমরা এ প্রাইম বললাম, একটাকে বি প্রাইম বললাম, আর আরেকটাকে সি প্রাইম দিয়ে ডিনোট করলাম। তো এ প্রাইমটাকে তাহলে এইভাবে লিখে ফেলতে পারি আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, বি প্রাইমটা হচ্ছে এ বাই টু মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর সি প্রাইম ইকালস টু আই মাইনাস জে প্লাস কে, অর্থাৎ দুটো পজিটিভ আর একটা নেগেটিভ। এরকম ভাবে এ বি সি এই তিনটেকে লেখা হলো। এবার ইউ ক্যান ক্যালকুলেট দি ভলিউম অফ দি শেল। এই যে প্রিমিটিভ সেল, সেই প্রিমিটিভ সেলের ভলিউমটাকে ক্যালকুলেট করতে পারে। এটা ঠিক ইউনিট সেল কথাটা হয়তো প্রপার নয়, ইউনিট সেল বলতে আমরা যেটা বুঝে এসেছি সেই ইউনিট সেলের ভলিউমটা কিন্তু এ কিউব। এক্ষেত্রে আমরা এটাকে প্রিমিটিভ সেল বলবো। অর্থাৎ যদি আমরা একটা এইরকম সেলের কথা কনসিডার করতাম যাদের সাইড গুলো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে তার ভলিউম কত হবে? জাস্ট ইউজ দি ফর্মুলা এ প্রাইম ডট বি প্রাইম ক্রস সি প্রাইম, দিস ইজ দি ডেফিনিশন অফ ভলিউম। এখানে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এগুলো দেওয়া রয়েছে, এগুলোকে যদি ইভ্যালুয়েট করো you will have the value as a cube by 2. Now you use the definition of the reciprocal vectors. A star টাকে বের করে ফেলো 2 pi into b prime cross c prime divided by a prime dot b prime cross c prime। একইভাবে এই ভেক্টর গুলোকে নিয়ে ইভ্যালুয়েট করো, করে বসালে দেখতে পাবে ভ্যালুটা হচ্ছে 2 pi by a into I cap plus j cap। ক্যালকুলেট b star, b star এর ডেফিনিশন ইউজ করো, ইউ নো দি এক্সপ্রেশন ফর a প্রাইম b প্রাইম c প্রাইম, সেগুলো বসিয়ে এই ভেক্টর অ্যালজেব্রাটা এক্সারসাইজ করো, তাহলে দেখতে পাবে যে ভ্যালুটা এরকম আসছে। একই রকম ভাবে যদি সি স্টার বের করো তাহলে এইরকম হবে। এখন এই যে স্ট্রাকচারটা, এক্ষেত্রে খেয়াল করে দেখো এ স্টার বি স্টার সি স্টার তিনটেরই ম্যাগনিটিউডটা সমান, কিন্তু এই ভেক্টর গুলোর ডিরেকশনটা জাস্ট আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এইরকম বরাবর নয়, আনলাইক দি সিম্পল কিউবিক স্ট্রাকচার। ইনফ্যাক্ট এই ভেক্টর গুলো তোমার বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার যেটা আমরা ডিরেক্ট ল্যাটিস স্পেসে দেখে এসেছি তার মতো নয়। এটা পরের স্লাইডে আমরা দেখতে পাবো যে এই ডিরেকশন গুলো বেসিক্যালি তোমার একটা এফসিসি স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা কনক্লুড করতে পারি যে একটা ডিরেক্ট স্পেসে বিসিসি স্ট্রাকচারকে যদি রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে কনভার্ট করা হয়, ইট উইল লুক লাইক অ্যান এফসিসি স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা তাহলে একটা এফসিসি স্ট্রাকচার হিসাবে অ্যাপিয়ার করবে। তো রেসিপ্রোকাল ল্যাটিস ইজ এফসিসি। এবার ইউ ক্যান ক্যালকুলেট দি ভলিউম অফ দি ইউনিট সেল। এইটা বোধহয় ক্যালকুলেশনটাতে একটু ভুল আছে, একটু চেক করে দেখো। এই জায়গাটা একটু ভুল আছে। দি ফর্মুলা ইজ দিস, ফর্মুলা হচ্ছে এটাই এ স্টার ডট বি স্টার প্লাস সি স্টার, কিন্তু ক্যালকুলেশনটা বোধহয় ভুল আছে দেখে মনে হচ্ছে। ক্যালকুলেট করে দেখো, যেটা পাবে সেটাই হচ্ছে তোমার ভলিউম অফ দি প্রিমিটিভ সেল। এখানে যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করা রয়েছে এটাই অ্যাপ্রোপ্রিয়েট, ইউনিট সেলের পরিবর্তে এটাকে প্রিমিটিভ সেল বলা হচ্ছে। Next, let us find out the reciprocal lattice structure to an FCC structure. একটা FCC স্ট্রাকচারের জন্য ক্ষেত্রে দেখো কি রকম হয়। এখানে ছবিটা দেখতে পাচ্ছ, একটু কেয়ারফুলি দেখো। এইটা 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 আর এইটা, এইগুলো বেসিক্যালি তোমার একটা ইউনিট সেলে 8টা কর্নার অ্যাটমকে দেখাচ্ছে। আমি যেগুলো মার্ক করলাম সেই মার্কিং গুলো তোমার একটা ইউনিট সেলে কর্নার অ্যাটমকে রিপ্রেজেন্ট করছে, রাইট? এক মিনিট, এক মিনিট। এখন যদি আমি তোমার ফেসে, এটা তো এফসিসি স্ট্রাকচার, কাজে কি 6টা ফেসে 6টা অ্যাটম রয়েছে। দেখো এই সারফেসে একটা অ্যাটম রয়েছে, তারপর এই যে এই সারফেসটাতে একটা অ্যাটম রয়েছে, এই সারফেসটা একটা অ্যাটম রয়েছে, এই দিকের সারফেসে একটা অ্যাটম রয়েছে, এইটা এইটা। আমি 8টা কর্নারকে বোধহয় মার্ক করতে পারিনি, একটা কর্নার বাদ পড়ে গেছে না? একটা কর্নার বোধহয় বাদ পড়ে গেছে, এই যে এই কর্নারটা বাদ পড়ে গেছে। এখানে এখানে আমি এই রেড কালার দিয়ে একটা এফসিসি স্ট্রাকচারের 8টা কর্নার অ্যাটমকে মার্ক করেছি। আর এই গ্রিন কালারটা দিয়ে ফেসের উপরে যে অ্যাটম গুলো রয়েছে, 6টা সারফেসে 6টা অ্যাটম রয়েছে, সেইগুলোকে মার্ক করেছি। ঠিক আছে?
এখন খেয়াল করে দেখো, আমি যদি এই কোনো একটা কর্নার অ্যাটমকে অরিজিন ধরি, তাহলে নিয়ারেস্ট নেবারিং অ্যাটম গুলো কোথায় রয়েছে? নিয়ারেস্ট নেবারিং অ্যাটম গুলো এই ছটা সারফেসের উপরে রয়েছে। নিয়ারেস্ট নেবারিং অ্যাটম গুলো ছটা সারফেসের উপর রয়েছে। তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনকে প্রিমিটিভ ভেক্টর হিসেবে নাও। যেমনটা এখানে মার্ক করা রয়েছে, দিস ইজ এ প্রাইম, দিস ইজ বি প্রাইম এন্ড দিস ইজ সি প্রাইম। এ প্রাইম যেটা সেটা বেসিক্যালি কি এক্স ওয়াই প্লেনে রয়েছে, বি প্রাইম যেটা সেটা আহ, সেটা বোধহয় তোমার কোন প্লেনে আছে, সেটা ওয়াই জেড প্লেনে রয়েছে। আর যেটা সি প্রাইম দেখছো সেটা বেসিক্যালি এক্স জেড প্লেনে রয়েছে। তাহলে রেডিলি আমরা এ প্রাইমটাকে লিখে ফেলতে পারি অ্যাজ এ বাই টু ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বি প্রাইমটাকে লিখে ফেলতে পারি অ্যাজ এ বাই টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর সি প্রাইমটাকে লিখে ফেলতে পারি অ্যাজ এ বাই টু ইন্টু কে ক্যাপ প্লাস আই ক্যাপ। এরকম ভাবে তিনটে প্রিমিটিভ ভেক্টরকে লিখে ফেললাম। এইগুলো যদি লিখে ফেলা হয়ে যায়, লিখে লিখে ফেলা যায়, তাহলে বাকি পার্টটা খুব সহজ, একদম কনভেনশনাল, শুধু ফর্মুলায় বসিয়ে দিয়ে ক্যালকুলেট করা। ইউ ক্যালকুলেট দি ভলিউম অফ এ প্রিমিটিভ সেল। এটা ইউনিট সেল বলাটা ভুল, প্রিমিটিভ সেল বলো। ভলিউম অফ এ প্রিমিটিভ সেল is given by this v equals to a prime dot b prime cross c prime. Calculate করে দেখো, the value is a cube by 4. Now let us calculate the reciprocal vectors. A star calculate করো, use the formula b prime cross c prime divided by a prime dot b prime cross c prime. Calculate করলে দেখতে পাবে যে ভ্যালুটা হচ্ছে 2 pi by a I cap plus j cap plus k cap. Next, b star calculate করো, 2 pi into c prime cross a prime divided by a prime dot b prime cross c prime. ভ্যালুটা ক্যালকুলেট করলে এরকম কিছু একটা পাবে, 2 pi by a minus I cap plus j cap plus k cap. এইখানটায় বোধহয় কিছু একটা ভুল আছে। হ্যাঁ, এইটা একটা টাইপিং এরর রয়েছে, সেটা একটু খেয়াল করো। কোনো একটা জায়গাতে মাইনাস হবে, মোস্ট লাইকলি এই সিম্বলটায় মাইনাস হবে। হ্যাঁ, একটু নিজেদের হাতে করে নিও। সি স্টার এইটাকে ক্যালকুলেট করো, করার পর দেখতে পাবে যে ভ্যালুটা এরকম হচ্ছে। এবার নিশ্চয়ই চিনতে পারছো এই যে ভেক্টরটা এ স্টার, এই ভেক্টরটা বা পরে বি স্টার, সি স্টার, এই ভেক্টর গুলোকে চিনতে পারছো। এইগুলো বেসিক্যালি তোমার একটা এফসিসি স্ট্রাকচারের প্রিমিটিভ ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা পরিষ্কার যে যদি আমরা একটা গ্র্যাভিস স্পেসের বিসিসি স্ট্রাকচারকে রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে দেখতাম, তাহলে ইট উইল অ্যাপিয়ার অ্যাজ অ্যান এফসিসি স্ট্রাকচার। তাহলে এটা বলা যেতে পারে যে রেসিপ্রোকাল ল্যাটিস টু এফসিসি ইজ এ বিসিসি। এটাই আর কি। হ্যাঁ, প্রথমে আমরা যে ইনফরমেশনটা দিয়েছিলাম যে কোন একটা ব্র্যাভিস ল্যাটিস ডিরেক্ট ল্যাটিস স্পেসে যদি ডিফাইন করা থাকে, সেটাকে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে কনভার্ট করলেও কিন্তু এটা ব্র্যাভিস ল্যাটিসই থাকবে আর কি। ঠিক আছে, বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। ক্রিস্টালোগ্রাফি নিয়ে স্যার, মোটামুটি ভাবে ইউনিট যেগুলো সেল আর করা। প্রিমিটিভ সেলের মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, হ্যাঁ, সেটা সেটা একটু পড়াশোনা করে দেখো। হ্যাঁ, ইউনিট সেল বলতে কি বোঝায় আর প্রিমিটিভ সেল বলতে কি বোঝায়। প্রিমিটিভ সেল মানে এখানে আমি একদম ধরে ফর্মুলাটা মানে ডেফিনিশনটা তো আমাকে দিতে পারছি না, কিন্তু এই অ্যাপ্রোচ থেকে বা ক্যালকুলেশন থেকে যেটা বোঝার সেটা বুঝতে পেরেছো। ইউনিট সেলটাকে না আমরা বেসিক্যালি একটা ক্রিস্টালের বিল্ডিং ব্লক হিসাবে বলতে পারি আর কি। অ্যাজ ইফ যে ধরো তোমার একটা বাড়ি যেভাবে তৈরি হচ্ছে, একটা ব্রিক, তার পাশে আর একটা ব্রিক, তার উপরে আর একটা ব্রিক, এইরকম ভাবে সাজাচ্ছি। এই এই যে ইউনিট সেল, এই ইউনিট সেল গুলো বেসিক্যালি ক্রিস্টালের এক একটা ব্রিক্স, এক একটা ইট বলতে পারো আর কি। হ্যাঁ, অন দি আদার হ্যান্ড প্রিমিটিভ সেল বলতে যেটা বলা হলো সেটা কিন্তু ডিফারেন্ট। প্রিমিটিভ ভেক্টর গুলোকে আমরা ডিফাইন করেছি, সেটা খেয়াল করেছো। কোনো একটা পয়েন্টকে, কোনো একটা ল্যাটিস পয়েন্টকে যদি আমি অরিজিন হিসাবে ট্রিট করি, কোনো একটা ল্যাটিস পয়েন্টকে আমি যদি অরিজিন হিসাবে ট্রিট করি, তার তিনটে ডিরেকশনে নিয়ারেস্ট নেবার যে অ্যাটম গুলো রয়েছে, সেই যে পজিশন ভেক্টর, সেই ভেক্টর গুলো বেসিক্যালি প্রিমিটিভ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। আগে যে ছবিটাতে যাও তাহলে পরিষ্কার হবে। এই যে ধরো কোনো একটা পয়েন্টকে আমি অরিজিন হিসাবে নিয়েছি, এই পয়েন্টটাকে আমি অরিজিন হিসাবে নিয়েছি। এবার এর যে নিয়ারেস্ট নেবার অ্যাটম, দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটার ক্ষেত্রে এখন 6টা নিয়ারেস্ট নেবার অ্যাটম রয়েছে। তো যে কোনো তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনকে যাও, বা তিনটে তিনটে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশনে যাও। সেই তিনটে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন বরাবর আমরা ওই অ্যাটম গুলোর পজিশনকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেগুলোকে প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর বলা হয়।
এগুলোকে প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর বলা হয়। এই প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর গুলো দিয়ে আমরা যদি একটা সেল অ্যাজিউম করি, সেই সেলটা বেসিক্যালি প্রিমিটিভ সেলকে রিপ্রেজেন্ট করে। এটাই আর কি। হ্যাঁ, বই কি বই ফলো করছো ক্রিস্টালোগ্রাফির জন্য?